সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির অষ্টম এবং শেষ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পচাগড় থেকে বাবা বদলি হলেন রাঙামাটিতে, দেশের এক মাথা থেকে আরেক মাথা। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ। ভাগ্য ভালো হলে দেখা যাবে রাঙামাটি খুব জঙ্গলি জায়গা, স্কুল নেই। বাবাকে জিজ্ঞেস করলাম, স্কুল আছে নাকি? তিনি বললেন, অবশ্যই আছে, স্কুল থাকবে না কেন? রাঙামাটি বেশ বড় শহর, খুব সুন্দর শহর। স্কুল আছে শুনে একটু মন মরা হয়ে গেলাম। নিরবিচ্ছিন্ন সুখ বলে কিছুই নেই। কাবাবে হাড্ডি থাকে, চাঁদে থাকে কলঙ্ক। স্কুলের যন্ত্রণা সহ্য করতেই হবে বলে মনে হচ্ছে। চিটাগাং থেকে রাঙামাটি যেতে হয় লক্কর মার্কা বাসে। রাস্তা অসম্ভব খারাপ। পাহাড়ের গা ঘেঁষে বাস যখন উপরের দিকে উঠতে থাকে, তখন বাসের হেল্পার চেঁচিয়ে বলে, আল্লাহর নাম নেন, স্টার্ট বন্ধ হইতে পারে। সত্যি সত্যি স্টার্ট বন্ধ হয়ে গেল। ভবিষ্যৎবাণী এমন ফলে গেছে দেখে কন্ডাক্টরের মুখে বিমল আনন্দের হাসি। ড্রাইভার বাস থেকে বের হয়ে নিশ্চিন্ত মনে বেড়ে খাচ্ছে। তার নির্বিকার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা, প্রায়ই ঘটে। বাস কখন ছাড়বে জিজ্ঞেস করতেই সে সুফি সাধকের মতো নির্লিপ্ত গলায় বলল, আল্লাহর হুকুম হইলেই ছাড়ব। আমরা বাস যাত্রীরা বাস থেকে নেমে আল্লাহর হুকুমের জন্যে অপেক্ষা করতে লাগলাম। মা আমার সর্বকনিষ্ঠ বোনটির কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। দীর্ঘ ভ্রমণে সে অসুস্থ হয়ে পড়েছে, ক্রমাগত কাঁদছে। বাবা আমাদের নিয়ে বের হলেন প্রাকৃতিক দৃশ্য দেখতে। আমরা হাঁটতে হাঁটতে এগুচ্ছি। এ কোথায় এসে পড়লাম? স্বপ্নপুরীর মতো সুন্দর দেশ। চারদিকে পাহাড়ের সারি ঢেউয়ের মতো দিগন্তে মিলিয়ে গেছে। মাথার উপর ঘন নীল আকাশ। বাতাসে কেমন যেন বুনো বুনো গন্ধ। রাস্তার পাশ ঘেঁষে ঝর্ণা বয়ে যাচ্ছে। কি পরিষ্কার তার পানি! বাসযাত্রীরা আঁজলা ভরে সেই পানি খাচ্ছে। কিছু দূর এগোতেই যে দৃশ্য দেখলাম তা দেখার জন্যে মানসিক প্রস্তুতি ছিল না। হাতির খেদা থেকে ধরে আনা এক পাল হাতি। প্রতিটি হাতির পা দড়ি এবং শিকল দিয়ে বাঁধা। রুগ্ন ভয়ার্ত চেহারা। সব মিলিয়ে 7 থেকে 8টা হাতি। 2টি হাতির বাচ্চাও আছে। এরা বাঁধা নয়, ছুটাছুটি করছে। দেখতে অবিকল পুতুলের মতো। বাচ্চা 2টি দেখে মনে হলো তারা সময়টা কাটাচ্ছে খুব আনন্দে। খেদার মালিক এগিয়ে এলেন। বাবাকে বললেন, সর্বমোট 21টা হাতি ধরা পড়েছে। 10টা বিক্রি হয়েছে, 3টা মারা গেছে। এখানে যে কটা আছে সে কটাও মারা যাবে। কোনো হাতি কিছু খাচ্ছে না। খেদার মালিক বলল, হাতির বাচ্চা একটা নেবেন নাকি স্যার? বাবা কিছু বলবার আগেই আমরা চেঁচিয়ে উঠলাম, নেব নেব। বাবার মুখ দেখে মনে হলো প্রস্তাবটা তিনি একেবারে ফেলে দিচ্ছেন না, বিবেচনাধীন আছে। তিনি নিচু গলায় বললেন, দাম কত? দাম নিয়ে চিন্তা করতে হবে না, বলতে গেলে বিনা দামে বিক্রি হবে। আপনি চান কিনা সেইটা বলেন, নিলে আমার উপকার হয়। বাচ্চা 2টা এখন সমস্যা। ডিসি সাহেব একটা নেবেন বলেছিলেন, এখন বলছেন না। হাতির বাচ্চা শেষ পর্যন্ত কেনা হলো না, কারণ এরা এখনও দুগ্ধপোষ্য। প্রতিদিন 8 মণ দুধ এদের খাওয়াতে হবে। আমরা মন খারাপ করে বাসে ফিরে এলাম। বাবা বললেন, পাহাড়ি জায়গায় আছি, হাতির বাচ্চা জোগাড় করা কোনো সমস্যা হবে না। একটা হাতির বাচ্চা কেনা যেতে পারে। আগে একটু গুছিয়ে বসি, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। এই বলে তিনি নিজেই সবচেয়ে বেশি মন খারাপ করলেন। বাস ঠিকঠাক হতে অনেক সময় লাগলো। আমরা রাঙামাটি পৌঁছলাম দুপুর রাতে। আমাদের বাসা মূল শহর থেকে অনেকখানি দূরে। একটা পাহাড়ের মাথা কেটে 6টা বাড়ি বানানো হয়েছে। ওই 6টা বাড়ির একটা আমাদের। অতি নির্জন জায়গা, চারদিকে ঘন বন। অদ্ভুত সব আওয়াজ আসছে বন থেকে। মা ভীত গলায় বললেন, হে কোথায় এনে ফেললে? বাবার মুখও শুকিয়ে গেল। এরকম বিরান ভূমিতে বাসা
তা বোধহয় তিনিও ভাবেননি। বাসা আমাদের খুব পছন্দ হলো। পাহাড়ের উপর বাসায় আমরা থাকবো এরকম তো কখনো ভাবিনি। এরকম বাসায় থাকা মানে আকাশের কাছাকাছি থাকা, কি সৌভাগ্য আমাদের। তারপর যখন শুনলাম আশেপাশে কোনো স্কুল নেই, আমাদের স্কুলে যেতে হবে না, তখন মনে হলো আনন্দে পাগল হয়ে যাব। সারা দিন খেলা। নতুন একটা খেলা বের করেছি, পাখি পাখি খেলা। 2 হাত পাখির ডানার মতন উঁচু করে এক দৌড়ে পাহাড় থেকে নিচে নামা। একসময় আপনা আপনি গতি বাড়তে থাকে, মনে হয় সত্যি উড়ে চলেছি, পাখি হয়ে গেছি। সন্ধ্যার পর বই নিয়ে বসি, সেটাও এক ধরনের খেলা, পড়া খেলা। কারণ পড়া দেখিয়ে দেবার কেউ নেই, শাসন করার কেউ নেই। বাবা প্রায় সারা মাস ট্যুরে থাকেন। মা সবচেয়ে ছোট বোনটিকে নিয়ে ব্যস্ত, বড় মামাও সঙ্গে নেই। এই প্রথম উনি ঠিক করেছেন আমাদের সঙ্গে আসবেন না। বড় বোনের পরিবারের সঙ্গে ঘুরে ঘুরে জীবন নষ্ট করার কোনো মানে হয় না, নিজের পায়ে দাঁড়াবেন। ছোট ছোট এতগুলো বাচ্চা সামলিয়ে মাকে একা সংসার দেখতে হয়। তার উপর ভৌতিক সমস্যা দেখা দিল। আমাদের রান্নাঘর অনেকখানি দূরে। মা রান্না করার সময় প্রায়ই দেখতে পান একটা ছায়ামূর্তি বারান্দায় হাঁটাহাঁটি করে। তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়লেন। সন্ধ্যা মেলাবার পরই সবাইকে একটা ঘরে বন্ধ করে হারিকেন জ্বালিয়ে বসে থাকেন, ঘুমোতে পারেন না। ওই ছায়ামূর্তিকে অনেক দেখার চেষ্টা করলাম, কিন্তু সে দেখা দিল না। মা ছাড়া তাকে আর কেউ দেখতে পায় না। তবে এক সন্ধ্যায় তার খড়মের খটখট শব্দ শুনলাম। কে যেন খড়ম পায়ে বারান্দায় হাঁটছে। মা ভয়ে সাদা হয়ে গেলেন, উঁচু গলায় আয়াতুল কুরসি পড়তে লাগলেন। সারা রাত ঘুমোলেন না, আমাদেরও ঘুমোতে দিলেন না। পরদিন একটা আনন্দের ব্যাপার ঘটল। বড় মামা এসে উপস্থিত। তিনি খুব সিরিয়াস গলায় বললেন, বুবু, ভাববেন না যে আপনাদের সঙ্গে থাকব। 2 দিনের জন্য এসেছি। আমাকে রাখার জন্যে শত অনুরোধ করলেও লাভ হবে না। আমার নিজের একটা জীবন আছে। আপনার ফ্যামিলির সঙ্গে ঘোরাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। মা বললেন, ঠিক আছে, 2 দিন পরে চলে যাস। আগে ভাগে বলে রাখছি, যাতে পরে যন্ত্রণা না করেন। যন্ত্রণা করব না। 2 দিন থাকবো, মাত্র 2 দিন। 2 দিন এবং 2 রাত। আচ্ছা, ঠিক আছে। মামার সেই 2 দিন পরবর্তী 8 বছরেও শেষ হলো না। তিনি আমাদের সঙ্গে সঙ্গেই ঘুরতে লাগলেন। রাঙামাটি এসে তিনি সঙ্গীতের দিকে মন দিলেন। জারি গান। নিজেই গান লেখেন, নিজেই সুর দেন। জারি গান একা একা হয় না, তাল দিতে হয়। তাল দেবার জন্যে একদল শিশু জুটে গেল। মামা মাথায় গামছা বেঁধে একটা লাইন বলেন, আর আমরা হাততালি দিতে দিতে বলি, আহা বেশ বেশ বেশ। শুধু বেশ বেশ বললে হয় না, সঙ্গে মাথাও নাড়তে হয়। মাথা নাড়া এবং হাততালির মধ্যে এক ধরনের সমন্বয় থাকতে হয়। ভুল করলে বড় মামা রাগ করেন। রাতের বেলা বসে গল্পের আসর। লেপের নিচে বসে তুলারাশি রাজকন্যার গল্প শোনার আনন্দের সঙ্গে কোনো আনন্দেরই তুলনা হয় না। এক রাতে এরকম গল্প শুনছি, হঠাৎ শুনি মটমট শব্দ। তারপর মনে হলো চারদিক যেন আলো হয়ে উঠছে। আগুন আগুন বলে চিৎকার উঠল। আমাদের ঠিক সামনের বাসায় আগুন ধরে গেছে। বাড়ি কাঠের, টিনের ছাদ, পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলছে। পাহাড়ের উপর পানির কোনো ব্যবস্থা নেই। আগুনে বাড়ি পুড়ে ছাই হবে, কিন্তু কিছুই করা যাবে না। অবস্থা এমন যে আশেপাশের সবগুলি বাড়িতেই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা। বড় মামা আমাদের কোলে করে আগুন থেকে যতটা সম্ভব দূরে রেখে আসলেন। আমাদের মাথার উপর ভেজা কম্বল, কারণ আগুনের ফুলকি উড়ে উড়ে আসছে। চোখ বড় বড় করে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলাম। ভয়ঙ্করেরও এক ধরনের সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য থেকেও চোখ ফেরানো যায় না। একসময় অবাক হয়ে দেখি জ্বলন্ত বাড়ির টিনের চালগুলি আকাশে উড়তে শুরু করেছে। প্লেনের মতো ভোঁ ভোঁ শব্দ করতে করতে এক একটা টিন এক এক দিকে উড়ে যাচ্ছে। দ্বিতীয় বাড়িতে আগুন লেগে গেল। সেখান থেকে তৃতীয় বাড়ি। চারদিকে আগুন নিয়ে ভেজা কম্বল মাথায় দিয়ে আমরা বসে আছি।
মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আগুন আমাদের গ্রাস করবে। আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাবার কোনো উপায় নেই। কি ভয়াবহ অভিজ্ঞতা! রাঙামাটিতে আমরা ছিলাম 5 মাসের মতো। অগ্নিপর্বের কিছুদিন পরই বাবা আবার বদলি হলেন বান্দরবনে। 2000 পর্যন্ত ট্রেনে, সেখান থেকে নৌকায়। সারা রাত নৌকা চলল শঙ্খ নদীতে। ভোরবেলা এসে পৌঁছলাম বান্দরবন। ঘন অরণ্য ঘেরা ছোট্ট শহরতলি, অল্প কিছু বাড়িঘর, ইট বিছানো ছোট্ট একটা রাস্তা, রাস্তার দুপাশে কয়েকটি দোকানপাট। গ্রামে যেমন সাপ্তাহিক হাট বসে, এখানেও তাই। বুধবারের সাপ্তাহিক হাট। পাহাড়ি লোকজন বুধবারে এসে উপস্থিত হয়। কত বিচিত্র জিনিসই না তারা বিক্রি করতে আনে। বাদরের মাংস, সাপের মাংস। মুরং মেয়েরাও আসে। তাদের কোমরে এক চিলতে কাপড় ছাড়া সারা গা উদম। কি বিচিত্র জায়গা! বান্দরবন অনেকটা উপত্যকার মতো, চারপাশেই পাহাড়। এইসব পাহাড়ে আগুন জ্বালিয়ে জুম চাষ হয়। প্রতি সন্ধ্যায় একটা না একটা পাহাড় জ্বলতে থাকে। বান্দরবনের বাসায় প্রথম দিনেই একটা কাণ্ড হলো। রাত 9টার মতো বাজে। বাইরে হুম হাম হিউ বিকট শব্দ। সবাই একসঙ্গে জানালার কাছে ছুটে এলাম। কি সর্বনাশ! একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। রাক্ষসের হাতে কেরোসিনের কুপি। সে কেরোসিনের কুপিতে ফুঁ দিতেই তার মুখ দিয়ে আগুনের হলকা বের হলো। আমরা সবাই চিৎকার করে উঠলাম। আমার মা পর্যন্ত ভয় পেয়ে বললেন, এইটা কি? রাক্ষস তখন মানুষের মতো গলায় বলল, ভয় পাবেন না ছোট খোকাখুকিরা, ভয় পাবেন না, আমি বহুরূপী, ভয় পাবেন না। বান্দরবনে আমার প্রথম এবং শেষ বহুরূপী দেখা। এই জিনিস আর কোথাও দেখিনি। সে প্রতি মাসে 2-3 বার সাজ পোশাক পরে বের হতো। কোনো রাতে সাজত ভাল্লুক, কোনো রাতে জলদস্যু। ভোরবেলা দিনহীন মুখে বাসায় এসে বলতো, খোকাখুকিরা, আম্মাকে বলেন আমি বহুরূপী, কিছু সাহায্য দিতে বলেন। তখন আমার খুব কষ্ট লাগতো। মনে হতো সমস্ত পৃথিবীর রহস্য যার হাতের মুঠোয়, সে কিনা দিনে এসে মলিন মুখে ভিক্ষা করে। এত অবিচার কেন এই পৃথিবীতে? এরকম বুনো এবং জংলা জায়গায়ও রাজপ্রাসাদ আছে। মুরং রাজার বাড়ি। দূর থেকে দেখি, কাছে যেতে ভয় ভয় লাগে। মুরংরা রাজাকে দেখে দেবতার মতো। রাজবাড়ির দিকে চোখ তুলে তাকায় না, এতে নাকি পাপ হয়। বান্দরবনের সবই ভালো, শুধু মন্দ দিকটা হলো এখানে একটা স্কুল আছে। আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো। মন পুরোপুরি ভেঙে গেল। স্কুলে আমার একমাত্র আনন্দের ব্যাপার হলো মুরং রাজার এক মেয়ে পড়ে আমাদের সঙ্গে। গায়ের রং শঙ্খের মতো সাদা, চুল হাঁটু ছাড়িয়েও অনেক দূর নেমে গেছে। আমরা ক্লাস 6-এ পড়ি, কিন্তু তাকে দেখায় একজন তরুণীর মতো। তার চোখ দুটি ছোট ছোট, গালের হনু খানিকটা উঁচু। আমার মনে হলো চোখ দুটি আরেকটু বড় হলে তাকে মানাতো না। গালের হনু উঁচু হওয়ায় যেন তার রূপ আরও খুলেছে। ক্লাসে আমি স্যারদের দিকেও তাকাই না। বোর্ডে কি লেখা হচ্ছে তাও পড়তে চেষ্টা করি না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকি রাজকন্যার দিকে। সত্যিকার রাজকন্যা। আমার এই অস্বাভাবিক আচরণ রাজকন্যার চোখে পড়ল কিনা জানি না, তবে একজন স্যারের চোখে পড়ল। তিনি আমাকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলেন। প্রতিটি ক্লাসেই তিনি আমাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেন, কিন্তু আমাকে আটকাতে পারেন না, কারণ ইতিমধ্যে আমি একটা জিনিস বুঝে ফেলেছি। আমার স্মৃতিশক্তি অসম্ভব ভালো। যে কোনো পড়া একবার পড়লেই মনে থাকে। সব পড়াই একবার অন্তত পড়ে আসি। স্যার আমাকে কিছুতেই কায়দা করতে পারেন না। বারবার জাল কেটে বের হয়ে আসি। কোনো অধ্যাবসায়ই বৃথা যায় না। স্যারের অধ্যাবসায়ও বৃথা গেল না। আমাকে আটকে ফেললেন। সমকোণ কাকে বলে জিজ্ঞেস করলেন। আমি বলতে পারলাম না। রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, সেও পারল না। না পারারই কথা। রাজকন্যারা সবসময়ই খানিকটা হাবা ধরনের হয়। স্যার রাজকন্যার দিকে তাকিয়ে বললেন, পড়া পারোনি কেন? রাজকন্যা জবাব দিল না। তার ছোট ছোট চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো।
সেই অশ্রুবর্ষণ দৃশ্যে যে কোনো পাষাণ দ্রবীভূত হবে। স্যার দ্রবীভূত হলেন, রাজকন্যাকে বসতে বললেন। আমার জন্যে শাস্তির ব্যবস্থা হলো, বিচিত্র শাস্তি। বড় একটা কাগজে লেখা হলো, আমি পড়া পারি নাই, আমি গাধা। সেই কাগজ গলায় ঝুলিয়ে দেয়া হলো। স্যার একজন দপ্তরিকে ডেকে আনলেন এবং কঠিন গলায় বললেন, এই ছেলেকে সব কটা ক্লাসে নিয়ে যাও, ছাত্ররা দেখুক। আমি অপমানে নীল হয়ে গেলাম। টান দিয়ে গলার কাগজ ছিঁড়ে স্যারের দিকে তাকিয়ে তীব্র গলায় বললাম, আপনি গাধা। তারপর এক দৌড়ে স্কুল থেকে বের হয়ে গেলাম। বাসায় ফিরে যাবার প্রশ্নই ওঠে না। আমি শঙ্খ নদীর তীর ঘেঁষে দৌড়াচ্ছি। আমাকে যেতে হবে অনেক অনেক দূরে। লোকালয়ে আমার থাকা চলবে না। কেউ যেন কোনো দিন আমাকে আর না দেখে। সন্ধ্যাবেলা লোক পাঠিয়ে শঙ্খ নদীর তীর থেকে বাবা আমাকে ধরিয়ে আনলেন। আমি আতঙ্কে কাঁপছি, না জানি কি শাস্তি অপেক্ষা করছে আমার জন্যে। বাবা শান্ত গলায় বললেন, তুমি তোমার স্যারকে যা বলেছ তার জন্যে কি তুমি লজ্জিত? আমি বললাম, না। বাবা দ্বিতীয়বার বললেন, তুমি ভেবেচিন্তে বলো, তুমি কি লজ্জিত? না। লজ্জিত হওয়া উচিত। স্যারেরা তোমাকে পড়ান, তোমাদের শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে। তুমি আমার সঙ্গে চলো, স্যারের কাছে ক্ষমা চাইবে। আমি বাবার সঙ্গে কাঁদতে কাঁদতে রওনা হলাম। স্যারের কাছে ক্ষমা চাইলাম। আমার ক্ষমা প্রার্থনার পর বাবা বললেন, মাস্টার সাহেব, আমার এই ছেলেটা খুব অভিমানী। সে বড় ধরনের কষ্ট পেয়েছে, অপমানিত বোধ করেছে। তাকে আমি এই স্কুলে আর কোনোদিন পাঠাবো না। সে বাসায় থাকবে। কি বলছেন আপনি? আমার ছেলের অপমান আমার কাছে অনেক বড় ব্যাপার। বাবা আমাকে কোলে নিয়ে বাসায় ফিরলেন। পরদিন হেডমাস্টার সাহেবকে সঙ্গে নিয়ে স্কুলের সব শিক্ষক বাসায় এসে উপস্থিত। তারা বাবাকে রাজি করাতে এসেছেন যাতে আমি আবার স্কুলে যাই। বাবা রাজি হলেন না। তার এক কথা, আমি তাকে স্কুলে পাঠাবো না। সারাদিন একা একা বাসায় থাকি, কিছুতেই সময় কাটে না। ছোট দুই ভাই বোন স্কুলে, মা ব্যস্ত। আমার কিছুই করার নেই। আমি স্কুলের সময়টা শঙ্খ নদীর তীর ঘেঁষে হেঁটে হেঁটে কাটাই। বাবা মাঝে মাঝে আমাকে ট্যুরে নিয়ে যান, কখনো রামু, কখনো থানচি, কখনো নাইক্ষংছড়ি। আমাকে সঙ্গে নিয়ে ঘোরার পেছনে বাবার যে উদ্দেশ্য কাজ করছিল তা হলো প্রকৃতির রূপের দিকে আমার চোখ ফেরানো। তিনি আমাকে মোটা একটা খাতা এবং কলম দিলেন যাতে আমি কি কি দেখছি তা গুছিয়ে লিখি। একদিন খাতা দেখতে চাইলেন। যা যা লেখা হয়েছে তা পড়ে বড়ই বিরক্ত হলেন। প্রকৃতি সম্পর্কে খাতায় কিছুই লেখা নেই। যা লেখা তা পড়ে বিরক্ত হয় স্বাভাবিক। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে। মঙ্গলবার। আজ আমরা রামু থানায় পৌঁছিয়াছি। দুপুরে ভাত খাইয়াছি, মুরগির গোশত এবং আলু। ডাল ছিল, ডাল খাই নাই। বাবা বললেন, তুই কি দিয়ে ভাত খেলি তা বিতং করে লেখার কি দরকার? অন্যরা এই খবর জেনে কি করবে? আমি গম্ভীর গলায় বললাম, অন্যদের জন্যে তো আমি লিখি নাই, আমি লিখেছি আমার জন্যে। কোন দিন কি খেয়েছিস তার খোঁজেই বা তোর কি দরকার? হ্যাঁ, এই যে এত সুন্দর জলপ্রপাত তোকে দেখিয়ে আনলাম, সে প্রপাতটার কথা লিখলি না কেন? জলপ্রপাতের কথা লিখলে কি হবে? যারা জলপ্রপাতটা দেখেনি তারা তোর লেখা পড়ে বুঝবে জিনিসটা কেমন। যা লিখে নিয়ে আয়, দেখি পারিস কিনা। সেই জলপ্রপাত আমাকে মোটেই আকর্ষণ করেনি। ছোট্ট পানির ধারা উপর থেকে নিচে পড়ছে, নিচে গর্ত মতো হয়েছে, গর্ত ভর্তি ঘোলা পানি। জলপ্রপাতের একটি জিনিস আমার ভালো লাগলো, পানির ধারার চারদিকে সূক্ষ্ম জলচূর্ণের জন্যে অসংখ্য রামধনু দেখা যায়। আমি রামধনু সম্পর্কেই লিখলাম। খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ষষ্ঠ শ্রেণীর একটি বালকের সেই লেখা পড়ে আমার সাহিত্যিক বাবা মুগ্ধ হয়ে গেলেন। শুধু মুগ্ধ না,
প্রায় অভিভূত হবার মতো অবস্থা। জলপ্রপাত বিষয়ক রচনার কারণে উপহার পেলাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের প্রথম যে গল্পটি পড়ি তার নাম মেঘ ও রৌদ্র। পড়া শেষ করে অনেকক্ষণ কাঁদলাম। তারপর চোখ মুছে আবার গোড়া থেকে পড়তে শুরু করলাম। আমার নেশা ধরে গেল। বান্দরবন পুলিশ লাইব্রেরিতে অনেক বই। বাবা সেই লাইব্রেরির সেক্রেটারি, রোজ বই নিয়ে আসেন। আমি সারা দিন পড়ি। মাঝে মাঝে অসহ্য মাথার যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা নিয়েও পড়ি। বিকেলে শঙ্খ নদীর তীরে বেড়াতে যাই। নদীর তীরেই আমার সঙ্গে পরিচয় হলো নিশা দাদার। তার ভালো নাম নিশানাথ ভট্টাচার্য। তার বাবা পুলিশের এএসআই। নিশা দাদা বিরাট জোয়ান, কয়েকবার ম্যাট্রিক দিয়েছেন, পাশ করতে পারেননি। পড়াশোনায় তার কোনো মন নেই, তার মন শরীর চর্চায়। নদীর তীরে তিনি ঘণ্টাখানিক দৌড়ান, ডন বৈঠক করেন। শেষ পর্যায়ে সারা গায়ে ভেজা বালি মেখে নদীর তীরে শুয়ে থাকেন। এতে নাকি রক্ত ঠান্ডা হয়। রক্ত ঠান্ডা হওয়া শরীরের জন্যে ভালো। স্বাস্থ্য রক্ষার নানান উপদেশ তিনি আমাকেও দেন। কথায় কথায় বলেন, হেলথ ইজ ওয়েলথ, বুঝলে হুমায়ুন, স্বাস্থ্যই সকল সুখের মূল। তার সঙ্গে যে কোনো গল্প করলেই তিনি কিভাবে জানি সেই গল্প স্বাস্থ্য রক্ষায় নিয়ে যান। আমার বড় মজা লাগে। তখন ঘোর বর্ষা, বৃষ্টি পড়ছে অবিশ্রান্ত। নিশা দাদা ভিজতে ভিজতে আমাদের বাসায় এসে উপস্থিত। আমার মাকে ডেকে বললেন, মাসিমা, মাছ ধরতে যাচ্ছি, খেপ জালে মাছ ধরব, হুমায়ুনকে নিয়ে যাচ্ছি। একা একা মাছ ধরতে ভালো লাগে না, দর্শক ছাড়া মাছ ধরা যায় না। ছাতা দিয়ে দিন, ছাতা থাকলে বৃষ্টিতে ভিজবে না। নিশা দাদার সঙ্গে ছাতা মাথায় আমিও রওনা হলাম। নদীর তীরে এসে মুখ শুকিয়ে গেল। বর্ষার পানিতে শঙ্খ নদী ফুলে ফেঁপে উঠেছে। তীব্র স্রোত, বড় বড় গাছের গুঁড়ি ভেসে আসছে। এই শঙ্খ নদী আগের ছোট্ট পাহাড়ি নদী না, এই নদী মূর্তিমতী রাক্ষসী। নিশা দাদা জাল ফেললেন। কি যেন ঘটে গেল। শঙ্খ নদী যেন তার হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে গেল। একবারের জন্য তার মাথা ভেসে উঠল না। আমি ছুটতে ছুটতে চিৎকার করতে করতে বাসায় ফিরলাম। নিশা দাদার লাশ পাওয়া গেল সন্ধ্যায়, 7 মাইল ভাটিতে। আমার সমস্ত পৃথিবী উলটপালট হয়ে গেল। পরের অবিশ্বাস্য ঘটনাটি লিখতে সংকোচ লাগছে, কিন্তু না লিখেও পারছি না। সেই রাতের ঘটনা। আমি ঘুমিয়ে পড়েছি। বাবা মাত্র শ্মশান থেকে ফিরে হাত মুখ ধুয়ে ঘরে বসেছেন। মা জেগে আছেন। পুরো ঘটনার আকস্মিকতায় তারা দুজনেই আচ্ছন্ন। হঠাৎ তাদের কাছে মনে হলো কে যেন বারান্দায় হেঁটে হেঁটে আসছে। আমাদের ঘরের সামনে এসে পদশব্দ থেমে গেল। অবিকল নিশা দাদার গলায় কে যেন বলল, হুমায়ুনের খোঁজে এসেছি, হুমায়ুন কি ফিরেছে? বাবা তৎক্ষণাৎ দরজা খুলে বের হলেন। চারদিকে ফকফকা জ্যোৎস্না, কোথাও কেউ নেই। এই ঘটনার নিশ্চয়ই কোনো লৌকিক ব্যাখ্যা আছে। বাবা মা দুজনেই ওই রাতে একটা ঘোরের মধ্যে ছিলেন। অবচেতন মনে ছিল মৃত ছেলেটি। তারা এক ধরনের অডিটরি হ্যালুসিনেশনের শিকার হয়েছেন। এই তো ব্যাখ্যা। আমি নিজেও এই ব্যাখ্যাই গ্রহণ করেছি। তবু মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাখ্যাটি বা খারাপ কি। একজন মৃত মানুষ আমার প্রতি গভীর ভালোবাসার কারণে ছুটে এসেছে অশরীরী জগৎ থেকে। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেছে, হুমায়ুন কি ফিরেছে? আমার শৈশব কেটে গেল মানুষের ভালোবাসা পেয়ে পেয়ে। কি অসীম সৌভাগ্য নিয়েই না আমি এই পৃথিবীতে জন্মেছি। নিশা দাদার মৃত্যুর পর আমি অসুস্থ হয়ে পড়লাম। শিশু মন মৃত্যুর এই চাপ সহ্য করতে পারল না। প্রচণ্ড জ্বরে আচ্ছন্ন হয়ে কয়েকদিন কেটে গেল। মাঝে মাঝে মনে হতো আমি শূন্যে ভাসছি। শরীরটা হয়ে যেত পাখির পালকের মতো। সারাক্ষণ একটা ঘোর ঘোর অবস্থা। এই ঘোরের মধ্যেই আমাকে দেখতে এলো মুরং রাজার মেয়ে, সহপাঠী রাজকন্যা। আচ্ছন্ন অবস্থায় তাকে সেদিন আরও সুন্দর বলে মনে হলো। পৃথিবীর সমস্ত রূপ যেন সে তার শরীরে ধারণ করেছে। সে অনেক কথাই বলল, তার কিছুই আমার মনে নেই।
শুধু মনে আছে একসময় মাথা দোলাতে দোলাতে বলছে, তুমি এত পাগল কেন? তার এই সামান্য কথা কি যে ভালো লাগলো। সে ভালো লাগায় এক ধরনের কষ্টও মিশেছিল, যে কষ্টের জন্ম এই পৃথিবীতে নয়, অন্য কোনো অজানা ভুবনে। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। আজ থেকে ৩০ বছর আগে সিলেটের মীরাবাজারের বাসায় এক গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিল। দেখি মশারির ভেতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা ফুল ফুটে আছে। বিস্ময়, ভয় ও আনন্দে আমি চেঁচিয়ে উঠলাম, এটা কি? বাবা জেগে উঠলেন, মা জাগলেন, ভাই বোনেরা জাগলো। বাবা আমার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, জোছনার আলো ঘরের ভেন্টিলেটর দিয়ে মশারির গায়ে পড়েছে। ভেন্টিলেটরটা ফুলের মতো নকশা কাটা, কাজেই তোমার কাছে মনে হচ্ছে মশারির ভেতর আলোর ফুল। ভয়ের কিছুই নেই, হাত বাড়িয়ে ফুলটা ধরো। আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এলো, কিন্তু ধরা পড়ল না। বাকি রাতটা আমার কাটল নির্ঘুম। কতবার সেই ফুল ধরতে চেষ্টা করলাম, পারলাম না। সৌন্দর্যকে ধরতে না পারার বেদনায় কাটল আমার শৈশব, কৈশোর ও যৌবন। আমি জানি সম্ভব না, তবু এখনো চেষ্টা করে যাচ্ছি, যদি একবার জোছনার ফুল ধরতে পারি, মাত্র একবার। এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে বেশি কিছু চাইবার নেই।